রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আরেকবার আমার চ্যানেলে। আমি মাহফুজ, পুরো টিউটোরিয়াল জুড়ে তোমাদের সাথে থাকবো। আজকে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, হুইচ ইজ পদার্থের গঠন। এই অধ্যায়টির কন্টেন্ট কম হলেও এই অধ্যায়টির বেসিক জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টির যদি বেসিক ক্লিয়ার না হয় তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবে না। আর ইলেকট্রন বিন্যাস যদি ঠিকভাবে না বোঝো সেই ক্ষেত্রে তোমরা পর্যায় সারণী, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ এসএসসি কেমিস্ট্রি, সেই পর্যায় সারণী সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। সো এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম যদি তোমরা পর্যায় সারণীকে ভালোভাবে বুঝতে চাও এবং অন্য চ্যাপ্টারগুলোকে যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে চাও। যদিও এই অধ্যায়ে খুবই প্রাইমারি লেভেলের কথাবার্তা বলা হয়েছে, যার অধিকাংশই তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো। জাস্ট ওই পড়াগুলোরই একটু বিস্তৃতি আকারে ক্লাস 9-এ এসে তোমাদের পড়তে হবে। তো এক নজরে যদি আমরা এই অধ্যায়ের কন্টেন্টগুলোর দিকে তাকাই, এই অধ্যায়ে মূলত তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হচ্ছে মৌলের প্রতীক, তোমরা অলরেডি ক্লাস 8-এ পড়ে এসেছো, পরমাণুর কণিকা, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই অধ্যায়ে তা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর, এবং তোমাদের আরও পড়তে হবে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এবং আমি চেষ্টা করব পরমাণু মডেল এবং শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলাদা দুটি টিউটোরিয়াল প্রোভাইড করার। যদি দুটি টিউটোরিয়াল করতে না পারি, আমি চেষ্টা করব একটি টিউটোরিয়ালে পরমাণু মডেল এবং শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বিশদ আকারে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তাহলে চলো পড়াশোনা শুরু করি। মৌল জানতে হলে তোমাদেরকে প্রথমে যা জানতে হবে তা হচ্ছে পরমাণু এবং অণু কি। তোমরা সবাই জানো পরমাণু নিয়ে একটি মতবাদ প্রচলিত ছিল, প্রোভাইডেড বাই ডেমোক্রিটাস। তিনি বলেছিলেন পরমাণুকে আর বিভক্ত করা যায় না। এটি তিনি দিয়েছিলেন অলমোস্ট 18th সেঞ্চুরি, 18শো শতাব্দীর দিকে। এবং তার এই মতবাদকে ভুল প্রমাণ করতে কিন্তু মাঝখানে প্রায় 100 বছরের মতো সময় চলে গিয়েছিল এটি প্রমাণ করতে যে পরমাণুকেও ভাঙা যায়। এবং আরেকটি টার্ম যেটি, সেটি হচ্ছে অণু। অণু কি? অণু বা মলিকুল, এই প্রবক্তা দিয়েছিলেন কে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। এটিও তোমরা জানো, এবং তিনি ছিলেন ইতালির বিজ্ঞানী। তো তিনি অণু এবং পরমাণুর মধ্যে কিছু পার্থক্য বের করেন, কিছু না, জাস্ট একটি মেইন পয়েন্ট বের করেন। তা হচ্ছে অণু হচ্ছে সেই কেমিক্যাল নেচার, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো, যে অণু হচ্ছে সেই কেমিক্যাল নেচার বা সত্তা যা পরমাণু বা বস্তুর, ওই বস্তুটি কি নির্ধারণ করে? বৈশিষ্ট্য নির্ধারণ করে, এবং প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা স্টেবল অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, এবং বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। তার মানে বিক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ করতে হলে অণুকে কিসে কনভার্ট হতে হবে? অবশ্যই পরমাণুতে কনভার্ট হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পরমাণু কাকে বলবো? পরমাণু হচ্ছে সেই কেমিক্যাল নেচার যা বিক্রিয়াতে সরাসরি কি করে? অংশগ্রহণ করে, কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা স্টেবল অবস্থায় থাকতে পারে না। অর্থাৎ স্টেবল ফর্ম করতে হলে তাকে অবশ্যই অণু ফর্ম করতে হয়, এবং অণু বলতে অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো বুঝিয়েছিলেন কিছু পরমাণু গুচ্ছ। ঠিক আছে, এই ছিল তোমাদের মোটামুটি মৌল বলতে পরমাণু অণু দুটিকেই বোঝায়। ঠিক আছে, মৌলের প্রতীক তোমরা সবাই জানো। এখানে আমি আলোচনার সুবিধার্থে কয়েকটি পরমাণুর প্রতীক নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো পরমাণুর প্রতীক মূলত ব্যবহার করা হয় ইংরেজি, আরবি এবং ল্যাটিন ওয়ার্ড ইউজ করে। সেক্ষেত্রে দেখো আমি এখানে লিখেছি হাইড্রোজেন, বোরন, কার্বন, অক্সিজেন, আয়োডিন, ফসফরাস এবং সালফার। এখানে সবগুলোতেই ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে পরমাণুর প্রতীক ব্যবহারের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। এবং এখানে যথাসম্ভব বোরন, আই এম নট শিওর, বোরন নামটি নেওয়া হয়েছে আরবি শব্দ থেকে। এবং কিছু ল্যাটিন ওয়ার্ডের সব ব্যবহার রয়েছে, যেমন সোডিয়ামকে আমরা বলি Na দ্বারা প্রকাশ করা হয়, কারণ এর ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ন্যালিয়াম। এরপর রয়েছে কপারের ল্যাটিন নাম হচ্ছে কার্পাস, সেই জন্য একে Cu দ্বারা প্রকাশ করা হয়। সিমিলারলি লিডের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে লেডের সংকেত Pb, মার্কারি নেওয়া হয়েছে Ag, এবং পটাশিয়ামের নেওয়া হয়েছে K। এখানে খেয়াল করে দেখবে সবসময় প্রথম অক্ষরটি ক্যাপিটাল ওয়ার্ড এবং পরবর্তী ওয়ার্ডটি স্মল ওয়ার্ডে লিখতে হয়। ঠিক আছে, আর কিছু সিমিলার সংকেত রয়েছে যেমন যেগুলোতে তোমাদের কনফিউশন হয়, যেমন বেরিয়াম, এগুলো একটু মনে রাখতে হবে। বেরিয়ামের সংকেত হচ্ছে Ba, বেরিলিয়ামের হচ্ছে Be, ব্রোমিনের Br, ক্যালসিয়ামের Ca, কোবাল্টের Co এবং ক্লোরিনের Cl। এই ছিল মোটামুটি, আমি চেষ্টা করেছি অল্প কিছু সংকেতের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার, কারণ অলমোস্ট 212টা মলিকুল রয়েছে। সবগুলো পরমাণুর তো একটি স্লাইডে আসলে ব্যাখ্যা করা সম্ভব না। সো তোমাদের উচিত হবে জাস্ট নিয়মটুকু জেনে মেইন যে পরমাণুর প্রতীক রয়েছে সেগুলো মনে রাখা। এখন অনেকেই বলতে পারো যে কয়টি পরমাণুর প্রতীক শিখবো, আসলে জানার কোনো শেষ নেই। সেক্ষেত্রে অনেকে পুরো পর্যায় সারণী সবগুলো মলিকুলের নামই মুখস্থ বলতে পারে, অনেকে 20টি মুখস্থ করে, অনেকে 50টি মুখস্থ করে। বাট আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট 30টি, ফার্স্ট 30টা পরমাণুর যেন তোমাদের প্রতীক মনে থাকে। ঠিক আছে,
এর পরের টপিক আমরা চলে যাই। এরপর যা পড়তে হবে তা হচ্ছে পরমাণুর কণিকা। আমরা সবাই জানি, তোমরা অলরেডি ক্লাস 8-এ পড়ে এসেছো যে পরমাণুর কণিকা বলতে অ্যাকচুয়ালি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বোঝায়। কিন্তু এই যে পরমাণুকে বিভক্ত করা যায়, এটি আমি এর আগেও বলেছি, অনেক সাধনার ফসল। অনেক সায়েন্টিস্টরা অনেক গবেষণা করে তারপর প্রমাণিত করতে পেরেছে যে পরমাণুকে কী করা যায়, বিভক্ত করা যায়। কিন্তু মাঝখানে অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে। তো পরমাণুকে ভাঙলে অ্যাকচুয়ালি দু ধরনের কণিকা পাওয়া যায়। ওয়ান স্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকাগুলো কোনগুলো, যেগুলো তোমরা জানো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং অস্থায়ী কণিকাগুলো হচ্ছে মেসন, পজিট্রন, ঠিক আছে, তার গ্যাভিট্রন, নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো। এগুলো তোমাদের বইতে আছে কিনা আমি জানি না, জানার সাথে অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত, সেই জন্যই এগুলো অ্যাড করে দেওয়া, ঠিক আছে। এবার আমরা একটু স্থায়ী কণিকার আধান এবং ভর সম্পর্কে জানবো, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ। প্রচুর পরিমাণে এমসিকিউতে এগুলো আসে। যেমন ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান কিন্তু একই, জাস্ট অপোজিট বা বিপরীতমুখী। ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 or 10⁻19 কুলম্ব, ঠিক আছে, মাথায় রাখতে হবে মাইনাস। এবং প্রোটনের কি একই আধান বাট অপোজিট, হুইচ ইজ পজিটিভ, দ্যাট মিনস +1.6 × 10⁻19 কুলম্ব। এবং নিউট্রনের আধান হচ্ছে 0, তার কোনো আধান নেই। এবার যদি ভরের ক্ষেত্রে আসি, ভরের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, হুইচ ইজ একদম কম, খুবই কম। এবং প্রোটনের হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। এইবার একটু বলি তোমাদের, এই যে এইটুকু জিনিস দেখে তোমাদের কার মনে হচ্ছে যে কার ভর বেশি, ইলেকট্রনের না প্রোটনের? যারা নতুন তাদের সুবিধার্থে বলছি, এখানে অ্যাকচুয়ালি প্রোটনের ভর বেশি। সবসময় এই সংখ্যাটিকে যে কাউন্ট করতে হবে তা না, এখানে অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে 10⁻24। মনে রাখতে হবে 10⁻24 মানে হচ্ছে ভগ্নাংশের নিচে একের পরে 24টি শূন্য, এবং এখানে একের পরে হচ্ছে 28টি শূন্য। এবং ভগ্নাংশের নিচে, দ্যাট মিনস একটি যদি আমি ভগ্নাংশ নিই, এর নিচে যতগুলো শূন্য থাকবে একের পরে, তার মানে হচ্ছে ওই সংখ্যাটি তত বেশি ছোট। ক্লিয়ার? তো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে 10⁻24 এবং এখানে রয়েছে 10⁻28, তার মানে ছোটকে অবশ্যই ইলেকট্রন। এবং যদি সহজ কথায় বলতে হয় তাহলে ইলেকট্রন হচ্ছে প্রোটনের তুলনায় অলমোস্ট 1838 গুণ হালকা। আমি আবার বলছি, ইলেকট্রন প্রোটনের তুলনায় 1838 গুণ হালকা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এই সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে প্রচুর আসে। ওকে, এবং নিউট্রনের ভর কত? প্রায় প্রোটনের কাছাকাছি, হুইচ ইজ 1.67 × 10⁻24 গ্রাম। আশা করি পরমাণুর কণিকা সম্পর্কে তোমাদের একটু হলো ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। মাথায় রাখতে হবে পরমাণুর কণিকা বলতে মূলত আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে বুঝি না, এখানে আরও কিছু অস্থায়ী কণিকা থাকে, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি পরের টপিকে। এখানে আমরা একটু জানবো, তোমরা এগুলো জানো, যখন পরমাণু প্রথম পরমাণু যে বিভাগযোগ্য, এটি যখন প্রমাণিত হয় তখন একটি কনসেপ্ট দেওয়া হয় যে পরমাণুর মোট ভর অ্যাকচুয়ালি কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। তোমরা জানো কেন্দ্রকে কী বলা হচ্ছে? নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে। এখন তুমি একটু চিন্তা করো যে ইলেকট্রনের ভর খুবই কম, নেই বললেই চলে, তাহলে পরমাণুর ভর বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝায়? অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভরকে বোঝায়। আর নিউক্লিয়াসে কে থাকে? নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। মাথায় রাখতে হবে যে তোমরা তো জানোই, অনেকেই জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে, তাই না? এখানেও একটু মজার জিনিস আছে, এই যে বৃত্তাকার পথে যে ঘুরে, এটিও কিন্তু আমরা আরও পরে জানতে পেরেছি, তাই না? আমরা কিন্তু সাথে সাথে জানতে পারিনি যে পরমাণু গোলাকার বা পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে, এইগুলো আমরা আরও অনেক পরে জেনেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ভর সংখ্যা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? ভর সংখ্যা বলতে অ্যাকচুয়ালি বোঝায় নিউক্লিয়াসের ভরটিকেই বোঝায়। তো নিউক্লিয়াসে কে কে থাকে? খুব সিম্পল ওয়েতে ভাবতে হবে, নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? নিউট্রন এবং প্রোটন। ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের বাইরে থাকে, তাই তো? তার মানে ভর সংখ্যা বলতে আমরা বোঝাবো নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যোগফল। এবং প্রোটন সংখ্যাকে আরেকটি কি সংখ্যা বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। এবং যেহেতু পরমাণুর মোট আধান শূন্য, এবং আমরা জানি প্রোটন এবং ইলেকট্রনের আধান হচ্ছে সেম কিন্তু অপোজিট, দ্যাট মিনস আধান শূন্য করতে হলে কি লাগবে? যতগুলো প্রোটন লাগবে ঠিক ততগুলোই কি লাগবে? ইলেকট্রন লাগবে। তার মানে একটি পরমাণুতে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে যতক্ষণ না পরমাণুটি আয়নে পরিণত হয়। ওকে, আয়ন আবার দুই প্রকার আমরা জানি, একটি হচ্ছে অ্যানায়ন, একটি হচ্ছে ক্যাটায়ন। যদি ঋণাত্মক আয়ন হয় তাহলে অ্যানায়ন, আর যদি ধনাত্মক আয়ন হয় তাহলে ক্যাটায়ন, ঠিক আছে। ওকে,
এবার আমরা কিছু এক্সাম্পলের যদি দিকে যাই, সেক্ষেত্রে আমি এখানে লিখে রেখেছি, দেখো ক্যালসিয়াম উপরে যেটি রয়েছে 40, এটি হচ্ছে ভর সংখ্যা এবং এটি হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এই দুটি ডেটা থেকে আমরা কিভাবে ইলেকট্রন সংখ্যা বা অন্যান্য ডেটাগুলো পাবো সেটি একটু খেয়াল করো। এর ভর সংখ্যা হচ্ছে কত 40 এবং পারমাণবিক সংখ্যা কত 20। এই যে ভর সংখ্যা 40 এবং পারমাণবিক সংখ্যা কত 20, তো এই নিউট্রন সংখ্যা কত হবে? যেহেতু নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা মিলে ভর সংখ্যা হচ্ছে, তার মানে ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যা বিয়োগ দিই, আমি কাকে পাবো? নিউট্রন সংখ্যা পাবো। তার 40 থেকে 20 বিয়োগ দিলে 20, তাহলে 20 হচ্ছে নিউট্রন সংখ্যা, যে আমি এখানে a - z লিখে রেখেছি। এবং ইলেকট্রন সংখ্যা কত হবে? যেহেতু এটি একটি পরমাণু এবং এর পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি হবে? সেম হবে। দ্যাটস হোয়াই পারমাণবিক সংখ্যা 20 এবং ইলেকট্রন সংখ্যাও কি 20। ওকে, এরপরে আসো ক্যালসিয়াম 2+। একটু খেয়াল করবে, ক্যালসিয়াম 2+। তা এখানে ভর সংখ্যা কত 40, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয় না। মাথায় রাখতে হবে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কখনো চেঞ্জ হয় না, খুব চেঞ্জ হয় বাট সেটি খুবই স্পেসিফিক কারণে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা 20। ওকে, নিউট্রন সংখ্যা কত হবে? 40 থেকে 20 বিয়োগ দিতে হবে 20। কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হবে একটু খেয়াল করো, এখানে হচ্ছে 2+। দ্যাট মিনস এই পরমাণুটি ধনাত্মক আধানে আহিত হয়েছে, তার মানে এখানে ধনাত্মক আধান বেশি রয়েছে, তার মানে প্রোটন বেশি রয়েছে। কয়টি প্রোটন বেশি রয়েছে? 2টি প্রোটন বেশি রয়েছে। এখন 2টি প্রোটন বেশি মানে কি? অ্যাকচুয়ালি সে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দ্যাটস হোয়াই সে এখানে ধনাত্মক আধান হয়েছে, তাই না? তার মানে তার এখানে যদি প্রোটন 20 থাকে, ইলেকট্রন কত হবে? 20 থেকে 2 কম হবে, দ্যাটস হোয়াই 18। ক্লিয়ার? একইভাবে এখানে যেমন ক্লোরিন মাইনাস, তার মানে হচ্ছে এখানে যতগুলো প্রোটন রয়েছে তার থেকে একটি ইলেকট্রন বেশি রয়েছে। বোঝা গেছে? সেই জন্য যদি প্রোটন সংখ্যা 17 হয়, এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 18। খুব সিম্পল, তাই না? একটু বুঝে করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, এগুলো একটু বুঝতে হবে। মুখস্থ করার জিনিস কোনগুলো? যে ক্যালসিয়ামের আণবিক ভর কত বা ক্যালসিয়ামের ভর সংখ্যা কত, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। ওকে, আর তোমাদের একটি কমন ভুল কনসেপ্ট থাকে, সেটি হচ্ছে যে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। দ্যাটস টোটালি রং। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এটি আংশিক সত্য। তোমরা যদি একটু খেয়াল করো, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 11, আণবিক সংখ্যা হচ্ছে 11। সো সোডিয়ামের আণবিক ভর হওয়ার কথা ছিল কত? পারমাণবিক ভর সেটি হওয়ার কথা ছিল 11 × 22, বাট এটি কিন্তু হয় না। সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23। একইভাবে তোমরা যদি ক্লোরিনের দিকে তাকাও, ক্লোরিনের আণবিক সংখ্যা হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা 17। তো 17 দুগুণা কত হওয়ার কথা ছিল? 34, বাট ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। সো এটি অ্যাকচুয়ালি ফুললি কারেক্ট না। কীভাবে সেই 35.5 আসছে সেটা আমি আলোচনা করব যখন আমি ফার্দার লেভেলে আলোচনা করব পর্যায় সারণী, তখন আমি এক্সপ্লেন করে দিব। বাট এই কনসেপ্টটি হচ্ছে টোটালি ভুল, যে আণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ দিলে আণবিক ভর পাওয়া যায়। দ্যাটস এ টোটালি রং কনসেপ্ট। তো তোমরা এই জিনিসটি নিয়ে মাথায় রেখে সামনে আগাবা না, যা জেনে আগাবা অবশ্যই ক্লিয়ার নলেজ নিয়ে আগাবা। আমি আগেও বলেছি, আবারও বলছি, অনেক কিছু জানার দরকার নেই, কম কম জিনিস জানবে, কিন্তু পারফেক্টলি জানবে, ঠিক আছে? মাথায় থাকবে যে আণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ দিলে কিন্তু আণবিক ভর পাওয়া যায় না। ওকে, আচ্ছা, এরপরে আসি আপেক্ষিক পারমাণবিক ভর। যে আমি একটু আগে বলেছিলাম আণবিক ভর বা পারমাণবিক ভর, আমি এখনই আলোচনা করে দিচ্ছি। আপেক্ষিক পারমাণবিক ভর অথবা আপেক্ষিক আণবিক ভর। ওকে, আপেক্ষিক শব্দটির অর্থ কি? আমি আমার ফিজিক্সের দ্বিতীয় যখন চ্যাপ্টার 2 আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আপেক্ষিক বা রিলেটিভিটি, আপেক্ষিকতা, ইট মিনস যে আমি কোনো কিছু একটি পরিমাপ করবো আরেকটি রেফারেন্স স্ট্রাকচারের সাপেক্ষে, তাই না? তার মানে আমি যে পারমাণবিক ভর পরিমাপ করছি, এটা আমি আরেকটি স্কেলের মাধ্যমে পরিমাপ করছি। সো যখন আমি একটি রেফারেন্স স্ট্রাকচার নিয়ে আসবো, তখন পুরো ব্যাপারটি হয়ে যায় কি আপেক্ষিক, ঠিক আছে? সো এই যে আমরা পারমাণবিক ভর মাপি, অ্যাকচুয়ালি আমরা কিসের বেসমেন্টে ভাবি? আমরা 3টি স্কেল দিয়ে মাপি। একটি হচ্ছে অক্সিজেন স্কেল, একটি হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটি হচ্ছে কার্বন স্কেল। বাট তোমাদের বইতে যে স্কেল অনুযায়ী দেওয়া আছে বা পর্যায় সারণীতে মূলত আণবিক ভরগুলো যে স্কেলের বেসমেন্ট করে দেওয়া হয়, সেটি হচ্ছে কার্বন স্কেল। কার্বন স্কেল দিয়ে কীভাবে পরিমাপ করা হয় লিখে রেখেছি, দেখো। মৌলের আণবিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের, কার্বনের অনেকগুলো আইসোটোপ রয়েছে 12, 13, 14, তার মধ্যে কার্বন 12 আইসোটোপ ভরের 12/1 তুলনায় ওই পরমাণুটি কত গুণ ভারী, তাকেই বলা হচ্ছে ওই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। একটু জটিল লাগছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে কার্বন 12 পরমাণুর 12/1 যে ভর, সেই ভরের তুলনায়
আমি যেই মোলের পরমাণু নির্ণয় করব সেই মোলের একটি পরমাণু কত গুণ ভারী, সেই ভারী অংশটুকু বলা হচ্ছে পারমাণবিক ভর। দ্যাট মিনস আমি এখানে কার্বন স্কেলকে কিন্তু রেফারেন্স স্ট্রাকচার হিসেবে ধরছি এবং তার উপর বেস নিয়ে করে আমি অন্য আরেকটি পরমাণুর পরিমাপ করছি, তাই না? সো যেহেতু আমি আরেকটি রেফারেন্স স্ট্রাকচার নিয়েছি, সো এই ব্যাপারটি হচ্ছে আপেক্ষিক, অ্যান্ড দ্যাটস ওয়াই পারমাণবিক ভর বা আণবিক ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা আপেক্ষিক আণবিক ভর বলা হয়। এবং আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি যেভাবে হচ্ছে মলিকুলার ওয়েট নির্ণয় করা যায়। আমি যদি এগুলো তোমরা জানো, তোমাদের এগুলো খুবই কনসেপ্ট একদম বেসিক লেভেলের, প্রাইমারি লেভেলের, আমি আবারও বলছি, কিন্তু আসলে ফার্দার লেভেলের আলোচনাগুলো যখন করব তখন এইসব ব্যাপারে যদি ক্লিয়ার ধারণা না থাকে, অ্যাকচুয়ালি ওই আলোচনাগুলো করতে গেলে মাঝপথ থেকে তো আসলে শুরু করা যায় না, সেই জন্য। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি H2O। H2 আমরা কীভাবে পরিমাপ করবো? আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুটি রয়েছে, সেই জন্য 1 × 2, এবং অক্সিজেন 16, 18, জাস্ট যোগ করে দেবো। একইভাবে যদি আমি HCl কল্পনা করি, হাইড্রোজেনের 1, Cl এর কত 35.5, যোগ করলে কত হয় 36.5। এবং সালফিউরিক অ্যাসিড তোমরা এটি নিজেরা পরিমাপ করবে কীভাবে 98 হলো, এবং NO2 তোমরা এটি পরিমাপ করে দেখবে কীভাবে 46 হলো। ওকে, এরপরে তোমাদের বইতে যা রয়েছে সেটি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তো তার আগে আমাদের জানতে হবে আইসোটোপ অ্যাকচুয়ালি কি। আমরা জানি প্রত্যেকটি মলিকুলারই, ম্যাক্সিমাম মলিকুলারই কিছু না কিছু আইসোটোপ থাকে। তো আইসোটোপ বলতে সিম্পলি মনে রাখার জন্য যেটি করবে, আইসো মানে হচ্ছে একই বা সমান, এবং টোপ শেষে কি রয়েছে? প রয়েছে, দ্যাট মিনস প্রোটন। প্রোটন সমান, অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কেন প্রোটন সংখ্যা সমান? আইসোটোপ, শেষে প রয়েছে, তাই তো, সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলবো কি? একে অপরের আইসোটোপ। আরও দুটো টার্ম রয়েছে, সেগুলো কি? আইসোটোন এবং আইসোবার। আইসোটোন কি? শেষে কি রয়েছে? এন রয়েছে, দ্যাট মিনস নিউট্রনের সংখ্যা কি হবে? সমান হবে, এবং প্রোটন সংখ্যা ভিন্ন হবে। ওকে, আরেকটি টার্ম রয়েছে, সেটি হচ্ছে আইসোবার, শেষে কি রয়েছে? বার বা ভর, তাই তো। তার মানে ভর সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হবে। তোমাদের বইতে দেখবে বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার খুব সুন্দর করে দেওয়া রয়েছে, স্পেশালি চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়, যেমন ইউরেনিয়াম রয়েছে, তারপর আয়োডিন রয়েছে, তাই তো। আয়োডিন 131, আয়োডিন 125, এইসব আইসোটোপের খুব ব্যবহার তোমাদের বইতে দেওয়া রয়েছে। তোমরা ওগুলো নিজেরা একটু দেখে নিবে যে কীভাবে আসলে আইসোটোপগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ওকে, এক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই দেখবে যে আণবিক ভরগুলো মিলছে না, কারণ আইসোটোপের ক্ষেত্রে তুমি ভর সংখ্যা কিন্তু মিলাতে পারবে না। আয়োডিনের কথা যদি আমি চিন্তা করি, আয়োডিনের পারমাণবিক ভর অ্যাপ্রক্সিমেটলি যতটুকু 126। ওকে, কিন্তু আইসোটোপের বেলায় দেখবে আয়োডিন 131 ইউজ করা হচ্ছে, আয়োডিন 125 ইউজ করা হচ্ছে। দ্যাট মিনস এখানে প্রোটন সংখ্যাগুলো কিন্তু ভ্যারি করছে, আর প্রোটন সংখ্যা যদি ভ্যারি করে সেই ক্ষেত্রে অবশ্যই ভর সংখ্যাও কী করবে? ভ্যারি করবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং আজকের আলোচনার মূলত এতটুকুই। তোমাদের কাছ থাকবে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো ভালোভাবে দেখা, একটু খেয়াল করে দেখো আজকে তাহলে কী কী আলোচনা করলাম। তোমাদের মৌলের প্রতীক তোমরা আগেই ক্লাস 8-এ পড়ে এসেছো। পরমাণুর কণিকা, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের এর আধান এবং ভরগুলো মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। এবং আপেক্ষিক পারমাণবিক ভর এবং আণবিক ভর, কেন তাদেরকে আপেক্ষিক বলা হচ্ছে? কারণ আমি আরেকটি রেফারেন্স স্ট্রাকচারের সাপেক্ষে তাদের পরিমাণ নির্ণয় করছি, তাদের ওয়েট নির্ণয় করছি, সেই ক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে আপেক্ষিক। এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তোমরা নিজেরা পড়ে নেবে, আমি এই টিউটোরিয়ালে আর আলোচনা করলাম না। এবং হোপফুলি আমি খুব শীঘ্রই হাজির হবো তোমাদের সামনে পরমাণুর মডেল, হুইচ ইজ রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরস পরমাণু মডেল এবং শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি আরেকটা আলোচনা করবো আরেকটি টিউটোরিয়ালে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, অপ্রয়োজনে বের হবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।